দর্শক, সম্প্রতি আওয়ামী লীগ জাতিসংঘে একটা চিঠি পাঠিয়েছে, সেই খবর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আওয়ামী লীগ নেতা, সাবেক যে মন্ত্রী, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, তাকে দিয়ে এই চিঠিটা আওয়ামী লীগ পাঠিয়েছে। জাতিসংঘে যে চিঠি তারা পাঠিয়েছিল, সেই চিঠিতে নির্বাচনে যেন ইউএনডিপির সহযোগিতা না থাকে, জাতিসংঘের ভূমিকা না থাকে, যেহেতু নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে না, ইনক্লুসিভ হবে না, সেই ব্যাপারে, অর্থাৎ জাতিসংঘ যেন এই নির্বাচনের ব্যাপারে বাদ সাধে, সেরকম একটা অ্যাপ্রোচ করা হয়েছিল। সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং সেই আলোচনা থামেনি। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে গতকালকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি মন্ত্রণালয়ে, সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে এই প্রশ্ন যখন তাকে করা হয়, তখন তিনি এই ব্যাপারটাকে উড়িয়েই দিয়েছেন। উড়িয়ে যখন দিলেন এবং উড়িয়ে দিয়ে তিনি কি বলতে চাইলেন এবং আওয়ামী লীগের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার আদতে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জাতিসংঘের আস্থা অর্জনের জন্য, সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে, যে সরকারের ভাষ্যটা কি হচ্ছে জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠির পরিপ্রেক্ষিতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের জাতিসংঘের চিঠি, সেই চিঠি নিয়ে সরকারের অতঃপর ভাষ্য পাওয়া গেল। মনে করা হচ্ছিল যে সরকার হয়তো এই ব্যাপারে কোনো ভাষ্য আনুষ্ঠানিকভাবে দেবে না। তবে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি এই ব্যাপারে কথা বলেছেন। গতকালকে সচিবালয়ে তিনি যে কথা বললেন, তাকে নিয়ে গণমাধ্যমের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন যে তিনি কিভাবে এই ব্যাপারটাকে উড়িয়ে দিতে চাইলেন। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না। পররাষ্ট্র উপদেষ্টা তিনি মূলত বোঝাতে চাইলেন যে আওয়ামী লীগ যে চিঠি দিয়েছে, সেই চিঠি জাতিসংঘে কোনো কাজ হবে না, জাতিসংঘে আওয়ামী লীগ কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না। আদতে ব্যাপারটা কি তাই? কি বললেন একটু জেনে নিই, তারপরে আমরা সেই আলোচনায় যাই। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের এই চিঠিতে কোনো কাজ হবে না বলে পররাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছেন। আওয়ামী লীগের চিঠির পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ যে চিঠি দিয়েছে, তাতে কোনো উপকার হবে না বলেছেন তিনি। তিনি এটাও বলেছেন যে এই ধরনের চিঠি আদতে কোনো কাজে দেয় না। এটা নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, অর্থাৎ বাংলাদেশের যেটা অভ্যন্তরীণ ব্যাপার, সেই অভ্যন্তরীণ ব্যাপারে আওয়ামী লীগের চিঠি জাতিসংঘকে প্রভাবিত করতে পারবে না, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ হস্তক্ষেপ করবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে যদি জাতিসংঘ হস্তক্ষেপ না করে, তাহলে আমরা এর আগে জাতিসংঘ কেন্দ্রিক সরকারের যে নানা রকমের ব্যাপার স্যাপার, সেই ব্যাপার স্যাপারগুলো কেন দেখলাম, সেটাও একটা প্রশ্ন আসে। আর একটু জেনে নিই, তারপরে সেই আলোচনায় যাচ্ছি। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানিয়ে গত শনিবার জাতিসংঘকে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ। ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর চিঠি দেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কার্যক্রম নিষিদ্ধ থাকায় ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না আওয়ামী লীগের। জাতিসংঘে পাঠানো চিঠিতে আওয়ামী লীগ যেটা বলে, সেটা হচ্ছে যে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনে সহযোগিতা স্থগিতের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি। আরও অনেক কথা বলেছে তারা। এখন আসি পররাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, তিনি বলছেন যে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, সেই অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ মানে কোনো নাক গলাবে না, কোনো বিদেশি কোনো নাক গলাবে না। ব্যাপারটা আদতে মানে ব্যাকরণের দিক যদি ভাবা হয়, তাহলে ব্যাপারটা তাই, যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কেন জাতিসংঘ কিংবা অন্য কোনো রাষ্ট্র নাক গলাবে। কিন্তু এই ব্যাপারের বাইরেও যে প্রশ্নটা আসে, সেটা হচ্ছে যে আমরা অতীত উদাহরণ থেকে কি জানি,
কিংবা এই সরকারের আমলের উদাহরণ থেকেও কি জানে। এই সরকারের আমলে যেটা আমরা প্রথমে লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে জুলাই আগস্ট আন্দোলন কিংবা বিপ্লব যেটা হলো তার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টটাকে হাইলাইট করতেই দেখেছি আমরা সরকারকে বারবার, এবং তাদের উপদেষ্টা সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা বারবার একই কথা যেটা বলেছেন, জাতিসংঘকে টেনে জাতিসংঘের রেফারেন্স দিয়ে, এমনকি মানে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে সেই চিফ প্রসিকিউটরও বলেছেন যে শুধুমাত্র জাতিসংঘের যে দেয়া প্রতিবেদন সেই প্রতিবেদন দিয়েই শেখ হাসিনার ফাঁসি দেয়া সম্ভব। তার মানে জাতিসংঘের প্রতিবেদনটা সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যখন জাতিসংঘের প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ, জাতিসংঘ প্রতিবেদনে বলেছিল একটা পার্টে যে আগস্টের 15 তারিখ পর্যন্ত, জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত এই 45 দিনে 1400 মানুষের মতো হত্যাকাণ্ড ঘটতে পারে। ইন্টারেস্টিংলি আগস্টের 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতন হলো, 5 থেকে 15 আগস্ট পর্যন্ত তারা কিন্তু ব্যাপারটাকে ইনক্লুড করেছে। অর্থাৎ এই যে 10-11 দিনে, এই 10-11 দিনেও অনেক হত্যাকাণ্ড হয়েছে, এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে। কিন্তু সেই হত্যাকাণ্ড নিশ্চয়ই আন্দোলনের হত্যাকাণ্ড নয়, সেই হত্যাকাণ্ডের বেশিরভাগই এক্সট্রা জুডিশিয়ারি হত্যাকাণ্ড কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা সংঘর্ষে কিংবা প্রতিশোধ পরায়ণ হয়ে যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেইগুলোর মাধ্যমেই হয়েছে। সেগুলো কখনোই কোনো জায়গায় আলাদাভাবে রেফারেন্স হিসেবে আমরা দিতে দেখিনি মানে কাউকে। এখন যে ব্যাপারটা বলছিলাম যে জাতিসংঘের ব্যাপার, জাতিসংঘ যদি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে কিংবা চিন্তা না করে, সরকারের যে বক্তব্যটা, এই সেম বক্তব্যটা এর আগে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দায়িত্বশীল মন্ত্রীদের মুখে আমরা শুনেছি যে নির্বাচন কর্মকাণ্ড এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এখানে বাইরের দেশের নাক গলানো আমরা মানে মেনে নেব না, কিংবা বাইরের দেশের নাক গলানোর কোনো সুযোগ নেই। একই কথা, শুধুমাত্র শব্দের এদিক ওদিক করে সেই একই ধরনের কথা আগের সরকারের মন্ত্রীদেরও বলতে শুনেছি। তারা যখন এই কথাগুলো বলেছে এবং অন্য দেশের কিংবা জাতিসংঘের অবজারভেশনগুলো গায়ে মাখায়নি, গায়ে না মাখিয়ে তারা একের পর এক একপাক্ষিক নির্বাচন করে গেছে, সেই একপাক্ষিক নির্বাচনগুলো যখন বিতর্কিত হয়েছে তার পরিণতিই আমরা দেখলাম যে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পরিণতিটা দেখলাম এবং পতনটা দেখলাম, এবং সেই পতনটা মানে খুবই বাজে রকমের পতন হলো। তাহলে কি মানে একই পথে এই অন্তর্বর্তীকালীন সরকার তারাও কি একই পথে হাঁটছে? তারা আন্তর্জাতিক যে অবজারভেশন, সেই অবজারভেশন যারা করে আন্তর্জাতিক পক্ষ, জাতিসংঘ, তাদের ব্যাপারে তারা বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম সরকার যেভাবে ইচ্ছা সেভাবে নির্বাচন করতে পারে, সে ব্যাপারে তারা কোনো নাক গলাবে না, হস্তক্ষেপ করবে না, এই একই তত্ত্বে বিশ্বাস করে আওয়ামী লীগের মতো একই ধারায় তারা পথ চলতে চাইছে? যদি চলতে মানে চায়, তাহলে ব্যাপারটা কি আমরা এরকমটা ধরতে পারি যে আওয়ামী লীগের যে অবস্থা, যে কারণে আওয়ামী লীগের পতনটা ত্বরান্বিত হয়েছে গত বছরে, যে কারণটাকে সব থেকে বড় কারণ বলা হয়, নির্বাচনহীন সংস্কৃতি করার জন্যই তো মূলত সমালোচনা আওয়ামী লীগের বিরুদ্ধে সব থেকে বেশি। সেই একই কর্মকাণ্ড করার ফলে একই রকমের পরিণতি কিংবা অবস্থা কি আমরা আবার দেখব? আবার এই ব্যাপারগুলো কি কন্টিনিউ হতে থাকবে? সেটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের ব্যাপারে যদি এই ধরনের মানে মন্তব্যই করেন পররাষ্ট্র উপদেষ্টা, তাহলে গত বছর না, এই তো রোজার ঈদে, গত বছরই সম্ভবত রোজার ঈদটা, না এই বছরই হয়েছে রোজার ঈদটা, তো এই রোজার ঈদেই যখন আমরা দেখলাম যে মানে রোজার ঈদের আগে রমজানের মধ্যে যখন জাতিসংঘ মহাসচিবকে এনে রোহিঙ্গা বিষয়ক সমাধান খোঁজার চেষ্টা করলো, সেটাও তো মানে রোহিঙ্গাও তো মানে বাংলাদেশের অভ্যন্তরে আছে, তো এটাকেও তো এক ধরনের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে দেখা হয় যে তোমার দেশের সমস্যা, তুমি আন্তর্জাতিকভাবে কিভাবে বার্মার সঙ্গে মিট আপ করবে এটা তুমি বুঝো, আমি কেন বুঝতে যাব? জাতিসংঘ নিশ্চয়ই সেই ধরনের অ্যাপ্রোচ করেনি, যদিও আশার আলো জাগিয়েও আমরা দুরাশার মধ্যে কিংবা হতাশার মধ্যেই ডুবে গেছি। রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে ঘটনা কিংবা প্রত্যাশা সেটা হয়নি। মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা এক অর্থে
হয়তো ঠিকই বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অন্যরা কেন হস্তক্ষেপ করবে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ, বাংলাদেশের মতো একটা কেবল উন্নয়নশীল দেশ হয়ে ওঠা একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি হস্তক্ষেপ, এটা কি আমরা এর আগে দেখিনি? কখনোই দেখিনি। এর আগে কি ঘটেনি? কিংবা বাংলাদেশের ব্যাপারে অন্যদের নাক গলানোকে আমরা কি কখনো প্রশ্রয় দিইনি? এই প্রসঙ্গগুলো কিন্তু বারবার আসে। যদি এই প্রসঙ্গগুলো না আসতো তাহলে শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে আমেরিকার ডিপ স্টেটের সম্পর্ক রয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে, এরকম আলোচনা তো হতো না। এরকম আলোচনা কেন হচ্ছে? আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ভারতের উপরে নির্ভরশীল হয়ে পড়েছিল, ভারতের প্রেসক্রিপশনে চলছিল, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছিল, এরকম আলোচনাও তো দেখেছি। তার মানে বাংলাদেশের মানে রাজনৈতিক পরিস্থিতিতে বাইরের হস্তক্ষেপ, বাইরের নাক গলানো এটা নতুন কোনো ব্যাপার নয়। এটা ঘটে আসছে এবং আগামীতেও ঘটবে, যতক্ষণ পর্যন্ত না আমরা সেই শক্তিতে শক্তিমান হতে পারি যেখানে আমাদেরকে একটা পরাশক্তি হিসেবে বিশ্ব কাউন্ট করবে, যেখানে আমার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা নাক গলাতে আসবে না। ততদিন পর্যন্ত এই নাক গলানোর ব্যাপারটা কিন্তু থাকবেই। পররাষ্ট্র উপদেষ্টা যেভাবে ব্যাপারটাকে উড়িয়ে দিলেন, সেখানে আবার আরেকটা পয়েন্ট আসতে পারে উড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে লবিং করে জাতিসংঘের কাছে চিঠি দিচ্ছে, কিংবা জাতিসংঘের সঙ্গে লবিং করছে, কিংবা ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে লবিং করছে, কিংবা ডাউটি স্ট্রিটকে ব্যবহার করে আন্তর্জাতিক আদালতে মামলা করছে, এই যে লবিংগুলো তারা করছে এবং তারা লবিস্টও নিয়োগ দিয়েছে, পাল্টা ব্যবস্থা হিসেবে সরকারও সেরকম মানে ব্যবস্থা নেবে কিনা, সরকারও লবিস্ট নিয়োগ দেবে কিনা যেন এই আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো মোকাবেলা করা যায় এবং সেটা সুস্থভাবে মোকাবেলা করা যায়, সেই প্রশ্নটা কিন্তু জাগে যে সরকারও সেই ব্যাপারে উদ্যোগী হয়েছে কিনা, এবং সেই উদ্যোগী যদি হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগের মতোই লবিস্ট নিয়োগ করে কার্যক্রম তারা করছে কিনা, নাকি পররাষ্ট্র মন্ত্রণালয় একাই ব্যাপারটা ডিল করতে মানে তাদের ডিল করার মতো তাদের সামর্থ্য রয়েছে। অনেক প্রশ্নই আসে, কিন্তু কোনো প্রশ্নেরই সঠিক সমাধান কিংবা উত্তর এই মুহূর্তে হয়তো পাওয়া যাবে না। উত্তরটা পাওয়া যাবে কোনো একদিন, যেদিন ইতিহাস সাক্ষ্য দেবে যে ব্যাপারগুলো এরকম ঘটেছিল, ব্যাপারগুলো এরকম না ঘটলে অন্যরকমও হতে পারত। দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।